যখন পুলিশ ছিলাম, দ্বিতীয় পর্বে সকলকে স্বাগতম। এখন আমি পুরোপুরি পুলিশ, আইবিতে। এই ডিপার্টমেন্টের প্রধান কাজ হলো যারা স্বদেশী করে তাদের উপর কড়া নজর রাখা। রীতিমতো ওয়াচার বা ডিটেকটিভ। রোজ 10:30টায় একবার অফিসে যাই, 13 নং লর্ড সিংহ রোড। সেখানে ডিউটি কি এবং কোথায় সব জেনে বেরিয়ে পড়ি। মাঝে মাঝে সিনেমা মনের মধ্যে উকি দিয়ে রবার্ট বেলেক ও রিভলভার দেখে হতাশ হয়ে যেত। মনের মধ্যে বেশ খানিকটা গর্বও অনুভব করতাম। আগেই বলেছি, ডিটেকটিভ উপন্যাসের আমি ছিলাম পোকা। ছেলেবেলায় বই পড়ে সম্ভব অসম্ভব কত কল্পনাই যে করেছি, আজ হাতে হাতে তার পরীক্ষা দেবার সুযোগ পেয়ে আনন্দে ও গর্বে কেমন দিশেহারা হয়ে গেলাম। ভাবলাম, বাংলাদেশেও যে রবার্ট বেলেকের চেয়ে বড় ডিটেকটিভ হতে পারে, ভগবান বোধহয় আমাকে দিয়েই তা প্রমাণ করবেন। আমাদের প্রথম ডিউটি পড়ল কলেজ স্ট্রিট মার্কেটের পাশে একটি প্রসিদ্ধ খদ্দরের দোকানে। দোকানটির ওপর অনেকদিন ধরেই পুলিশের নজর ছিল। সেখানে নাকি বড় বড় সব স্বদেশী চায়েরা এসে মিলিত হতো এবং বঙ্গমাতাকে ইংরেজের শাসনমুক্ত করার শলা পরামর্শ চলত। আমার সঙ্গে আরও 3জন ছিল। দোকানের উল্টো দিকের ফুটপাতের ওপর আমরা নির্লিপ্তভাবে দাঁড়িয়ে পায়চারি করে দোকানে কে আসে যায় নজর রাখতাম। আর বিশেষভাবে বলা ছিল যে যদি পুলিশের তালিকাভুক্ত কোনো বিশেষ নেতা আসেন, তাহলে তাকে যেভাবে হোক অনুসরণ করতে, কোনো ক্রমেই যেন তিনি নজর এড়িয়ে না যেতে পারেন। তিনি 4জনকে একসঙ্গে দেওয়ার উদ্দেশ্যই হলো যাতে 2-1জনের চোখে ধুলো দিলেও সবাইকে ফাঁকি দিতে না পারে। আমাদের উপরওয়ালার নির্দেশ ছিল যে কোনো ক্রমেই অপার পার্টি সাসপেক্ট যেন বুঝতে বা চিনতে না পারে যে আমরা পুলিশের লোক তাদের উপর নজর রেখেছি। বলা বাহুল্য, আমাদের পোশাক আশাক সাধারণ ধুতি, শার্ট বা পাঞ্জাবি। শুধু কোমরে কাপড়ের নিচে থাকতো একটা ছগড়া গুলি ভর্তি রিভলভার আর মাদুলির মতো ছোট্ট একটা কৌটায় ছোট্ট একখানা কাগজ, ডিটেকটিভ ওয়ারেন্ট। বিশেষ বিপদে না পড়লে এর অস্তিত্ব সাধারণ পুলিশকে পর্যন্ত জানতে দেওয়া নিষেধ ছিল। যদি কোনো লোককে অনুসরণ করতে হতো, তাহলে বেশ কিছু দূরত্ব রেখেই তার পিছনে পিছনে যাওয়াই ছিল আমাদের প্রতি নির্দেশ। এর উদ্দেশ্য হচ্ছে, যদি সে আমাদের কোনো ক্রমে চিনতে পারে, তাহলেও যাতে হঠাৎ ফিরে দাঁড়িয়ে আক্রমণ করতে না পারে, অথবা মুখোমুখি দাঁড়িয়ে ভালো করে চিনে নিতে না পারে। যদি কেউ ট্রামে উঠে পড়ে, আমাদের যেতে হতো সেকেন্ড ক্লাসে, অর্থাৎ তার সঙ্গে এক গাড়িতে যাবার উপায় নেই। ট্যাক্সিতে গেলে ট্যাক্সি, যদি পাওয়া যায়। পাওয়া না গেলে অগত্যা ট্যাক্সির নম্বরটা টুকে নিয়ে পরের দিন রিপোর্টের সঙ্গে দিয়ে দিতাম। এ যেন এক নতুন জীবন। প্রথম প্রথম বেশ লাগতো, কাজ কিছুই নেই, শুধু দাঁড়িয়ে বা বসে গল্প করে সময় কাটিয়ে দেওয়া। রাত্রি 8টা, 8:30টার সময় একজন উপরওয়ালা অফিসার সারপ্রাইজ ভিজিট দিয়ে দেখে যেতেন আমরা আছি না পালিয়ে গিয়েছি। পরের দিন বেলা 11টার সময় অফিসে গিয়ে আগের দিনের রিপোর্ট দিয়ে খানিকক্ষণ গল্পগুজব করে বেলা 2:30-3টে নাগাদ আবার ডিউটিতে বেরিয়ে যেতাম। সাধারণত এক জায়গায় ডিউটি 7 দিনের বেশি দেওয়া হতো না, কেননা তাতে চিনে ফেলবার সম্ভাবনা বেশি। সেই জন্যই 7 দিন অন্তর লোক বদলে দেওয়া হতো। কলেজ স্ট্রিটের ডিউটি ছিল খুব শক্ত। ওখানে 2-1 ঘন্টার মধ্যেই চিনে ফেলতো যে আমরা আইবির লোক। সেই জন্য বেছে বেছে সবচেয়ে উস্তাদ লোককেই সেখানে পাঠানো হতো। আমি একেবারে নতুন, কাজেই ওদের সঙ্গে থাকলে কাজ শিখতে পারবো, আর বিপদ আপদের ভয়টাও একটু কম থাকবে। এই জন্যই প্রথমে ওদের সঙ্গে আমাকে জুড়ে দেওয়া হয়েছিল। প্রথম 2 দিন উল্লেখযোগ্য কিছু ঘটল না। তৃতীয় দিন বেলা প্রায় 4টা হবে, হঠাৎ দেখি আমার সঙ্গী 3জন 3 দিকে নিমেষে অদৃশ্য হয়ে গেল। হতভম্বের মতো চারিদিকে চাইছি। এমন সময় দেখি ওই খদ্দরের দোকান থেকে 25-26 বছরের খদ্দর পরা একটি লোক আমার দিকে এগিয়ে আসছে। আমাদের প্রতি কর্তৃপক্ষের উপদেশ মনে পড়ে গেল, কখনো সামনাসামনি পড়বে না, যাতে ভালো করে চিনে নিতে পারে বা দরকার হলে উত্তম মধ্যম দিতে পারে। কিন্তু তখন সে উপদেশ আমার কোনো কাজেই লাগলো না। লোকটা একেবারে কাছে এসে পড়েছে।
তবুও ভয়ে ভয়ে এক পা দু পা করে পশ্চিম দিকে হাঁটতে লাগলাম। লোকটা স্থির দৃষ্টিতে আমার দিকে চেয়ে সামনের পানের দোকানে ২ পয়সার পান দিতে বলে আমাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, এইসব শালা টিকটিকিগুলোর জন্য অস্থির হয়ে গেলাম, দেবো একদিন ইট মেরে মাথা ফাটিয়ে। আরো বিড়বিড় করে অনেক কথাই বললে শুনতে পেলাম না। তখন আমি বেশ খানিকটা দূরে পিছিয়ে গিয়েছি, অন্তত ইট মেরে মাথা ফাটাবার গণ্ডির বাইরে। একটু পরেই দেখি আমার সঙ্গীরা যেন ম্যাজিকের মতো এধার ওধার থেকে হাজির হলো। অন্যমনস্ক হয়ে ওই লোকটার সামনে পড়বার জন্য প্রথমে একটু তিরস্কার বর্ষিত হলো। তারপর আমার অবস্থা দেখে পিঠ চাপড়ে বললে, এতেই ঘাবড়ে গেলে ভাই? এর চেয়ে অনেক ভীষণ ঘটনা আমাদের জীবনে ঘটে গিয়েছে। দৃষ্টান্তস্বরূপ বলল, তাদের মধ্যে কবে কে ডিউটি করতে গিয়ে কত রকম বিপদে পড়েছে, এমনকি বেদম মার খেয়ে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে, তারপর পুলিশ এসে গাড়ি করে হাসপাতালে নিয়ে গিয়েছে, ইত্যাদি ইত্যাদি। আরো মজার কথা ওই যে, ওই মারধর খেয়ে কোথাও নালিশ করা চলবে না। এক যদি বেমালুম হজম করে যেতে পারো ভালো, নইলে অফিসের উপরওয়ালারা শুনলে অকর্মণ্য, অপদার্থ এইসব উপাধিতে ভূষিত হয়ে সবার বিদ্রূপের খোরাক জোগাবে। এইসব সহ্য করে চাকরি করতে পারো ভালো, না হলে ছেড়ে দেওয়া ছাড়া গত্যন্তর নেই। কি ভীষণ অবস্থা! উৎসাহ আমার খানিকটা নিভে গেল। পরের দিন উল্লেখযোগ্য কিছু ঘটল না। খুব সজাগভাবে দূরে দূরে থেকে সেই দিনটা কাটিয়ে দিলাম। অঘটন ঘটল পরের দিন। আগেই বলেছি, বড় বড় স্বদেশী নেতাদের সম্বন্ধে আমাদের কর্তব্য কি। বেলা প্রায় ৫টা হবে। হঠাৎ আমার একটি সঙ্গী আমার হাত ধরে একটু টান দিলে, তার দিকে তাকাতেই চোখ ইশারায় আমায় ডাকলে। বেশ খানিকটা দূরে নিয়ে গিয়ে বললে, চিনতে পারেন কি? অমুক নেতা এইমাত্র দোকানে ঢুকেছেন। তার নাম বলতে চিনতে পারলাম, বিখ্যাত লোক, সবাই জানে। উত্তেজনায় আমার সঙ্গীর গলা কেঁপে উঠল। বলল, জানেন ধীরাজবাবু, আজ ৬ মাস আমি এখানে ডিউটি করছি, কিন্তু কোনোদিন ওকে এই দোকানে ঢুকতে দেখিনি। আজ নিশ্চয়ই কোনো গোপন মিটিং আছে। আজ যেভাবেই হোক ওকে ফলো করতেই হবে। বলা বাহুল্য, আমার এই সঙ্গীটি সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে নামকরা, বহু কাজ করে বহু পুরস্কার পেয়েছে সে। তাকে এরকম উত্তেজিত হতে কোনোদিন দেখিনি। আমার সঙ্গীটি জাতিতে মুসলমান। আসল নাম বলবো না, ধরুন হানিফ। কি বলবো না বলবো ভাবছি। হানিফ হঠাৎ বললে, ধীরাজবাবু, আপনি দূরেই থাকবেন, যা করতে হয় আমরাই করব। কেননা আজ ওকে মিস করলে আর রক্ষে থাকবে না। চারিদিকে ফ্যালফ্যাল করে চেয়ে দেখি আমার আর দুজন সঙ্গী বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে নোটবুক বার করে কি দেখছে। বললাম, ওরা। হানিফ এসে বললে, ওদের ভাবনা ওদের, আমি শুধু ভাবছি আপনার কথা। আমাকে বিশেষ করে রতিলাল বাবু, বাবার সেই পরিচিত ব্যক্তি, বলে দিয়েছেন যাতে আপনি কোনো বিপদে না পড়েন। লজ্জায় অপমানে হানিফের সামনে যেন এতটুকু হয়ে গেলাম। আমার এতদিনের রহস্য লহরী পড়ার অভিজ্ঞতার কোনো মূল্যই রইল না এই অশিক্ষিত হানিফের কাছে। কর্তব্য স্থির করে ফেললাম। খানিক বাদে হানিফ বললে, আপনি আমার কাছ থেকে সরে যান। আজ আমরা একসঙ্গে সবাই থাকবো না। দূরে ওই থামটার পাশে গিয়ে দাঁড়ান। ওকে আমরা ফলো করে নিয়ে গেলে আরো আধ ঘন্টা কাছাকাছি থাকবেন। যদি কোনো অফিসার আসেন বলবেন আমরা অমুককে নিয়ে গিয়েছি, ব্যাস। তারপর সোজা বাড়ি চলে যাবেন। কাল অফিসে একটু সকাল সকাল আসবেন। রিপোর্টটা সবাই একসঙ্গে বসে লিখে তারপর জমা দিয়ে দিব। হ্যাঁ না কিছু না বলে থামটার পাশে গিয়ে দাঁড়ালাম। রাত তখন 7:30 বেজে গিয়েছে। সজাগ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছি খদ্দরের দোকানটির ওপর। হঠাৎ দেখি দীর্ঘাকৃতি এক বিরাট পুরুষ দোকান থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে সামনের ফুটপাতে দাঁড়ালেন। তাকে ঘিরে দোকানের প্রায় সমস্ত লোকই দাঁড়িয়ে আছে। সকলের মুখেই কেমন একটা সম্ভ্রমের ভাব। লোকটিকে ভালো করে দেখে নিলাম। লম্বায় প্রায় 6.5 ফুট, খুব কালো না হলেও বেশ কালো রং। মাথার চুল ছোট করে ছাঁটা, দাড়ি-গোঁফ কামানো। মুখে একটা বিরাট গাম্ভীর্য বিরাজ করছে। পরনে খদ্দরের ধুতি, গায়ে খদ্দরের পাঞ্জাবি। সত্যিই নেতা বলে শ্রদ্ধা করতে ইচ্ছে করে। নামটা গোপন করেই গেলাম। কলেজ স্ট্রিট ও হ্যারিসন রোডের মোড় থেকে ট্রামটা ছেড়ে বেশ একটু জোরেই চলছে। হঠাৎ দেখি দীর্ঘাকৃতি নেতাটি অনায়াসে চোখের নিমেষে ট্রামের পাদানিতে লাফিয়ে উঠলেন। ভাববার অবসর নেই, আমিও এক লাফে ওই ট্রামের সেকেন্ড ক্লাসের পাদানির উপর লাফিয়ে উঠলাম। তারপর কোথা থেকে যে কি হয়ে গেল বুঝতে পারলাম না। শুধু শুনতে পেলাম একটা হৈ হৈ চিৎকার, রোগকে বাতকে।
ব্যাপারটা যখন পুরোপুরি বুঝতে পারলাম, তখন আমার চারপাশে বেশ ভিড় জমে গিয়েছে। ট্রামটিও থেমেছে, আর অসংখ্য উৎসুক চোখের একমাত্র লক্ষ্য হয়ে ক্ষতবিক্ষত দেহে পথের উপর শুয়ে শুনতে পেলাম অযাচিত সমবেদনা ও তিরস্কার সমভাবে বর্ষিত হচ্ছে আমার উপর। একজন বললে, নিছক গোয়ার তুমি, চলতি ট্রামে ওঠা অভ্যেস নেই? নেই বা উঠলে বাপু? তার মুখের কথা কেড়ে নিয়ে আরেকজন বলে উঠল, কি যাতা বলছেন মশাই, দেখেননি ট্রামের পাদানিতে কাপড়ের কোচাটা আটকে গিয়েছিল বলেই বেচারা পড়ে গিয়েছে। মাথার কাছে কে যেন একজন গম্ভীর গলায় বললেন, দয়া করে আপনারা একটু চুপ করুন, আর পারেন তো একটু খানিকটা বরফ এনে দিন, এই নিন পয়সা। কৌতূহল হলো, কষ্ট হচ্ছিল, তবু আস্তে আস্তে ঘাড় ফিরিয়ে তাকালাম। যা দেখলাম তা লিখে বোঝাতে পারবো না। শুধু মনে হচ্ছিল, মা ধরণী, দিদা হও, আর সেই ফাটলে এই অভাগাকে একটু আত্মগোপনের সুযোগ দাও। সেই দীর্ঘাকৃতি স্বদেশী নেতা, যাকে আমি ফলো করে সবার কাছে বাহাদুরি নেব ভেবেছিলাম, রাস্তার উপরে তারই কোলে মাথা রেখে অজ্ঞান দেহে শুয়ে আছি, আর তিনি সস্নেহে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আমার মনের ভাব বুঝতে পেরেই বোধহয় তিনি বললেন, চাকরি, চাকরি। তা সে যাই হোক, লজ্জা পাবার কিছু নেই। তবে আমি তোমার অনেক বড়, উপদেশ দেবার অধিকার আছে, তাই বলছি, এ লাইন তোমার নয়, পারো তো এ চাকরি ছেড়ে দেব। পকেট থেকে পুলিশ টোকেন, রিপোর্টের খাতা, খুচরো পয়সা সব ছড়িয়ে পড়েছিল চারিদিকে। ধীরে ধীরে সেগুলো কুড়োতে কুড়োতে বললেন, তুমি আমার অনুসরণ করছিলে কেন? আমি কোথায় যাই না যাই, কার সঙ্গে কথা কই, এইসব জেনে রিপোর্ট দেবার জন্য? বেশ, তোমার নোট বইয়ে টুকে নাও, আমি সব বলে যাই। কাল আইবি অফিসে রিপোর্ট দিও। শুধু নির্বাক বিস্ময়ে ফ্যালফ্যাল করে চেয়ে আছি দেখে তিনি আবার শুরু করলেন, ভয় নেই, মিথ্যা কথা বলবো না, তুমি নির্ভয়ে রিপোর্ট দিতে পারো। বরফ এসে গেল, সমস্ত বাঁ পাটা ছিলে গিয়েছিল। দেখে মনে হচ্ছিল কে যেন ধারালো ছুরি দিয়ে ছালখানা চেঁচে নিয়েছে। খানিক বাদে বেশ একটু সুস্থ হয়েছি দেখে তিনি ভিড়ের মধ্যে একজনকে ডেকে বললেন, একখানা ট্যাক্সি। আমাকে ট্যাক্সিতে তুলে দিয়ে পকেট থেকে একখানা 5 টাকার নোট বের করে আমায় দিতে গেলেন। এতক্ষণে একটা কথাও বলিনি। এবার আর চুপ করে থাকতে পারলাম না, গলা ধরে গিয়েছিল, তবু বললাম, তার চেয়ে সবাইকে ডেকে আমার সত্যি পরিচয় জানিয়ে দিন। আর বলতে পারলাম না। নোটখানা পকেটে রেখে তিনি ট্যাক্সিওয়ালাকে ইশারা করলেন, ট্যাক্সি ছেড়ে দিল। ধন্যবাদ সবাইকে।